প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সিলেট শহর আসনে আগামী সংসদ সদস্য প্রার্থী জমিয়ত মনোনীত আধুকাস কর্তৃকে প্রধান প্রার্থী প্রবীণ সমাজ সেবক জনাব হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে প্রধানমন্ত্রীর আসন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মাহমুদ সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলার রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব অলিউর রহমান ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলার রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জনাব সায়াদ আলী ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ ভাইকে। আমাদের সময় স্বল্প, যার যার অবস্থান থেকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জনাব মইনুল হক ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا للصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم। ধন্যবাদ মইনুল আহমদ ভাইকে। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি মৌলানা ফখরুল ইসলাম সাহেব কোরআন তিলাওয়াত শুনিয়া একটা অনুদান নগদ দিছেন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ক্রীড়া বিষয় সম্পাদক জনাব জয়নুল ইসলাম ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু রাসূলুল করিম আম্মা বাদ। আমি প্রথমে দুঃখিত, আমাদের সমিতি আছে বিদায় অফিসে আছে উঠার সিঁড়িটা একটু দুর্বল, উঠতে আপনারা কষ্ট হয়েছে, তাহলে আমি দুঃখিত। এবারে আমাদের খুব সুন্দর জিনিস হইল গিয়া আমরা সব শ্রমিক, আমরা দীর্ঘদিন কাম করি। আমাদের প্রতি মাসে আমরা মিটিং, আমরা শ্রমিক, আমরা অ্যাক্সিডেন্ট হয় বা দুঃখ পাই না, আমরা ফকেট তো না বরাদ্দ যাই, প্রতি মাসেও আমরা একটা দিয়ে চালাইয়া দিতাম পারছি। আমরা বলে একটা সমিতি করতাম পারি না, আমরা সুযোগও পাই না। যাই হোক, আগাম একটা জিনিস ঈদ মোবারক জানাইলাম। আমরা ফেব্রুয়ারির যখন আমরা ইলেকশন আইছে, রমজান মাসও সামনে যা পড়ছে, ইলেকশন আইছে, 16টা বছর আমরা কিন্তু ভোট দিতাম পারি না। এখন সুন্দর একটা সুযোগ আমরা আইছে, আমরা ভোট দিতাম পারবো। এখন এবারে কোরআন বাংলাদেশ বা বাংলাদেশ সংসদ হইব, যে মোটামুটি আমরা ফখরুল ইসলাম ভাই, আমরা হাফিজ মৌলানা সংসদকে যাইবা, সুন্দর কোরআন একটা বানিয়ে দিবা, বড় বড় মৌলানা হলো যাইবা। এখন থেকে নির্বাচিত বা মানে এবার প্রতিপ্রার্থী হয়েছে, আমরা খুব ভালো লাগে, সুন্দর লাগে। আর আমরাও যে এমপি যাইব, আমরা আগুলা বেতন চাহবো, আমরা একটা প্রত্যাশা আমরা আগামীতে শ্রমিক খুব আগুয়াইতাম পারি। আর একটা অফিসেরও দরকার লাগবো, ওখানে প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়নুল ইসলাম ভাইকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিএনপিআর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সম্মানিত কার্যকারী সদস্য জনাব মোস্তাক আহমদ লিলু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
এবারে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আব্দুল মতিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কৃতক আজকের মাননীয় সংসদ সদস্য অবগত আশায় আজকে আমাদের মত বিনিময় সভা শুরু হয়েছে। আমরা অনেক দারিদ্র জনগোষ্ঠী, সারাদিন কাজ কাম করিয়া আপনার আশ্বাস অফিসও এমপি সাহেবের কাছে আমরা বিনীত আবেদন, আমরা একটা স্থায়ী বাটা সমিতি করার একটা উদ্যোগ আছে। এখন আমরা তো আর এই ধরনের আর্থিক অবস্থা স্বাবলম্বী নাই। আমরা একটা অনুদানের বরাদ্দ চাই আর আপনার কাছে, যাতে আমরা দীর্ঘস্থায়ী হিসাবে একটা অফিস বানানোর একটা পরিকল্পনা আছে। আমরা ওখানেও আমরা আপনার পক্ষ থেকে একটা অনুদানের আশাবাদী হিসাবে আছি আর কি, সারা সকল মানুষের। তাই বলি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। ধন্যবাদ মোস্তাক আহমদ লিলু ভাইকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব জাকির হোসেন ভাইকে। আমাদের বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য এবং কার্যকারী সদস্য এবং আমাদের অতিথিবৃন্দ, এমপি সাহেব সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটাই কইতাম চাই যে আমরা লোক যতজন আসেন তার চেয়েও ডাবল আসেন, কিন্তু আমরা অফিসটা ছোট, আর সিঁড়িটা হয়েছে গিয়ে আমরা এই অফিসটা হয়ে গেছে গিয়ে আমরা লাগি একটু আর আমরা একবারে গরিব। অনেক দিন থেকে আমরা সমিতি চালাইয়া যাইয়ার এবং আমরা রাজমিস্ত্রি বাইরা আসেন, তারা খাম কাজ করে, আমরা নিজে খাম কাজ করি, অসুস্থ হই, বড় ধরনের হয় অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়। আমরা সরকার তো কোনো অনুদান পাই না এবং আমরা চাঁদা কালেকশন আমরার ভিতরে আমরা চাঁদা কালেকশন করিয়া 200 টাকা, 100 টাকা, 500 টাকা যে যত সম্ভব হয় একটা অনুদান আমরা রুগীরে আমরা দেই, কিন্তু আমরা বেশি দিতাম পারি না। দেখা যায় শেষ মুহূর্তে আমরা 5-7 হাজার 10,000 এর উপরে আমরা দিতাম পারি না। আমরা অনেক দিন থেকে আমরা সমিতিটা চালাইয়া যাই আর ওরকম, কিন্তু আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা আপনারা সবাই ওইটাই করবা, ফলো করবা যে আমাদের ফারুক ভাই উনি খাজুর গাছ মার্কায় হইছেন, ফখরুল ভাই, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবা। ওনার স্বপ্ন সফল জেলা হয়, ওটাও দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি আপনি সফল হোক, আপনার হোক। তাই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির হোসেন ভাইকে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক জনাব মইনুল হক ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আজকে খাজুরগাছ প্রার্থী সংসদ সদস্য আমাদের ফখরুল ইসলাম ভাই উপস্থিত আছেন এবং আমাদের সভাপতি সাহেব, এলাকা থেকে আগত মিস্ত্রি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটি কথা বলতে চাই, আমার এই ভাই আমরা ইউনিয়নের ভাই, আর উনি খাজুরগাছ লইয়া খাড়া হইবেন একটা এমপি তাই দলীয় ভাবে। আপনারা যদি সারা ভোট দেয় তানোরে জয়যুক্ত করি ইনশাআল্লাহ আমরা অনেক অনুবাদ লাভ হইব তানোর কাছ থেকে। আর আমরা যে মনে করো সরকারি যে মনে করো যা আছে সমিতি যে একটা আছে আমরা এটা মনে করো বাইরে দেখবা আমরা লাগে কতটুকু সম্ভব হয় আর কি, তানোর যতটুকু সম্ভব হয় এতটুকু আমরা দান করবা বা তানোর যতটুকু সম্ভব হয় আর কি তাই বাইরে দেখবা খালিস নিয়ে হয়েছে। আর উনি এখন খুব বড় মানুষ, আমার ইউনিয়নের মানুষ। আমি কিন্তু বিএমপি করি, এর বাদও আমি আমার বাইরে আমার বাড়ির ফ্যামিলিতে আছে 20টা ভোট, আমি আমার বাইরে লাগি চেষ্টা করবো 20টা ভোট আমার বাইরে দেওয়ার লাগে।
আমি আমার ইউনিয়ন ভাই হিসাবে আমি আপনাদের কাছে একটা দাবি করি, আর আমার বাইরে আপনারা সুনজরে দেখবা, আর হাজুরবাগ গাছের প্রার্থী হিসাবে তাই খুব ভালো এখন মানুষ আমার কাছে লাগে, হাবিজ এখন মানুষ সংসদে গেলে আমরা লাগে খুব একটা উপকার হইতাম। তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনুলক ভাইকে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনজিআর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জনাব আব্দুর রহিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আজকের এই নির্বাচনী মাসিক সভার সম্মানিত সভাপতি ও আমার রাজমিস্ত্রি প্রাণপ্রিয় ভাইরা, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আইসন। আমরা অতিথির সামনে আসুন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, আপনারা সামনে খাড়া আছেন, উনি বক্তব্য দিবা, আপনারা শুনবা। আর আমি কিছু জিনিস তুলিয়া ধরিয়ার, আমি এই সমিতির দপ্তর সম্পাদক, আমরা অনেক কষ্ট করে এই সমিতিটা করছি। আমি আমার সভাপতি আছেন, সহসভাপতি আছেন, ও শিবির বাড়িতে সারা আছেন। 1 বছর পূর্তি আমরা রেজিস্ট্রেশন হয়েছে, আমরা সরকার থেকে কোনো অনুদান পাইছি না, বা আমরা সরকারের কাছে কোনো জিনিস চাইছি না বিদায় আমরা এমপি মহোদয় আছেন, তাই বাংলাদেশ সংসদে গেলে প্রথম অধিবেশনও আমরা লাগে একটা চিন্তাধারা করবা যে শ্রমিক বিয়ানীবাজার সর্বপ্রথম শ্রমিক ফেডারেশনও তাই নাইয়া আজকে বলছেন সংসদ সদস্য, তানে আমি অটুকু জানাইয়া দিয়ার যে শ্রমিক বলেন না যেন। আর ইনশাল্লাহ খাজুর গাছ লইয়া তান খাড়া হয়েছেন, আমরা চেষ্টা করবো সারাই একে অন্য লগে বুঝাপড়া করিয়া মাতিয়া জেলা ফারি এই জিনিসটারে মানে সংশোধনে হওয়া লাগে। কারণ অনেক জিনিস আছে আমরা ফরে ফাউরি লিছি, এই মতভেদ ইতা করেন না যেন। আপনারা খাজুর গাছে দিয়ে একটা খেয়াল রাখেন যেন, যেহেতু ভাই আমরা সামনে সংসদ সদস্য উপস্থিত আছে। আমরা রইল গিয়া যে একটা দারিদ্র পাউন্ড আছে, এই আর্থিক একটা সমস্যা থাকে। দারিদ্র পাউন্ড, আমরা তো রাজমিস্ত্রি শ্রমিক মানুষ হিসাবে আমরা তো আয় দেখ কতটুকু আসছে না আছে, কিন্তু আপনারা দিতরা দেখরা জানরা এগুলা কি মনে করো আজকে দিনায় ও মাসেও তো 2-3 জন মানুষ অসুস্থ, খুব বেশি অসুস্থ। আমরা আর্থিক কার্ডটা কি যে একটা পয়সা দেই, আমরাও তুলিয়া দেই, এগুলা সরকার থেকে তো কোনো এমনিশন আমরা পাই না। আশা করি মানে আমরা আর্থিক কার্ডটা মাননীয় সংসদ সদস্য সামনে আসবেন, ওনার সামনে এমিকান হইয়া এদিকে দিয়ে একটু খেয়াল রাখবা। সংসদে গেল যাইতা ইনশাল্লাহ, যাইতা খেয়াল রাখতা, গিয়াও খেয়াল রাখতা, আর এখন সামনেও আসুন আপনি খেয়াল রাখতা। আর আমরা লাগে দোয়া করবো, আর আপনার লাগে আমরা দোয়া করবো। আর ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি খাজুর গাছ এককভাবে বিয়ানীবাজার থেকে বাড়িয়ে যাইব, এই আশাটুকু আমি ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহিম ভাইরে। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি ও প্রধান অতিথি এবং আমাদের শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সারা ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। এজন্য আমরা আল্লাহ সুস্থতা দান করার কারণে আমরা আজকে এই সুন্দর একটা পরিবেশে এসে বসতে পেরেছি। আমাদের মাঝে যে প্রধান অতিথি হিসাবে আজকে এসেছেন, আপনারা জানেন আগামী দিনের এর ভবিষ্যৎ একটি এমপি ইলেকশন খেলবেন, এজন্যই আমাদের সামনে এসেছেন। আমরা অতীতে আমরার বয়সে অনেকটা ইলেকশন দেখেছি এবং আমরা ভোটারও ছিলাম, ভোটও দিয়েছি। এরপরে দীর্ঘ পিছনে কয়েকটা দিন আমরা আসলে ভোট দিতে পারি নাই। একথা সত্য কিনা মিথ্যা? আমরা অনেক দিন আসলে ভোট দিতেই পারি নাই, ভোট দেওয়া থেকে ব্যর্থ ছিলাম। আমরা আগামীতে হয়তো আল্লাহর মেহেরবানিতে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, দেশের অনেক
আলিম উলামা, অনেক বড় বড় নির্যাতন মৌলানা সাহেব অকল এই সামনের ইলেকশনে খাড়া হয়েছেন, খাড়া থাকবেন, এবং আপনারা সবাই যেন এই দীর্ঘ কয়েক বছর যে ভোট দিতে পারেন নাই, এই সুন্দর পরিবেশে ওখান যে ভোটার যে ইমাম সাহেবেরা খাড়া হয়েছেন, বড় বড় আলিমেরা খাড়া হয়েছেন, আপনারা যেন ওনাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করতে পারেন। এজন্য আমি সারার কাছে আকুল আবদার আবেদন করতেছি। সালামু আলাইকুম। ধন্যবাদ জহির ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে বক্তব্য দিবেন আমাদের উপদেষ্টা মন্ডলীর আব্দুল মতিন সাহেব। আসসালামু আলাইকুম। আজকের মৎস্যবার সভাপতি আমার প্রধান অতিথি সাহেব এবং আমাদের শ্রমিক বৃন্দ সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আমরা যে দাবি দেওয়া রাখছি সব প্রত্যেকেও রাখছি ইনশাল্লাহ। তো আমরা যদি আমরা এই হাজুরঘাট প্রতীকর ফখরুল সাহেবকে সংসদ পর্যন্ত না পৌঁছাই দিতাম পারি, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা সব দাবি দেওয়া পূরণ হইব। আমরা যে আমরা সদস্য অনুমানিক 300-400 হইম। 300-400 সদস্যর মাঝে প্রত্যেকে যদি আমরা বাড়ির প্রত্যেকের গড়ে থাকিয়া আমরা 3-4টা করে ভোট আছে, প্রত্যেকে যদি আমরা গড়ের ভোট কিনব, আমার সহ আমরা গড়ের ভোট কিনব, আমরা এই প্রার্থীরা দিতে পারি, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমাদের 92,000 গুণ থেকে আমরা প্রার্থীরা ইনশাল্লাহ আমরা সংশোধন তো ফোটাইতাম পারবো। আর আমরা যখন সংশোধন ফোটাইতাম পারি, আমাদের গ্রামের মানুষ আমরা ইউনিয়ন এবং 92,000 প্রত্যেকেরই দাবি থাকবো। আমরা দাবি করে করতাম পারি যে আমরা এই দাবিগুলো আপনার দাবিগুলো পূরণ করে দেবো। আমরা সবাই পারবো না ইনশাল্লাহ বডি ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ প্রত্যেকে নিয়ত করে আমি দিব এবং আমাদের পরিবারের যা আছে আমরা কুটুম্বের জন্য যা আছে প্রত্যেকের কাছ থেকে আমরা ভোটগুলো দেওয়া করবো ইনশাল্লাহ। আমরা দাবি ইনশাল্লাহ পূরণ হইব। আমরা এমপি সাহেব তো উঠছই সিঁড়ি ভাইয়া, আমরা যে বুড়া মানুষ হয়ে গেছে গিয়া, আমি উঠতে কষ্ট হইছে, উঠিয়া ক্ষতির সময় আমি রেস্ট লইতে হইছে। এইগুলা দেখতেন যে আমরা যে কষ্ট করি আমরা এই অফিসের মধ্যে যাতে আমরা একটা স্থায়ী অফিসের দরকার ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মতিন স্যারের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের সহসভাপতি অলি মামা। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিনিবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সহসভাপতি ও মেহমান আমার খেজুর গাছ লইয়া হাড় হয়েছেন। আমার সম্পর্ক আসলে তাই চিনই না, তাই ভাবে যে নয়, তাই না আমার সম্পর্কে বাইক না, আমি দুলালর মামা, আফন মামা। তাই না আমার না চিন্তা না, কিন্তু তান বাহুর লগে আমার খুব সম্পর্ক আছে, তান চাচার লগে আমরা খুব সম্পর্ক। তাই তান বাপে তান চাচা আমরা তালগেরও বাই হইয়া খুব মায়া করছো, কিন্তু আসলে তাই খুব বালা মানুষ, তান বংশ খুব বালা। আমরা রাজমিস্ত্রি প্লাস আমার মতলিব ভাই হয়েছেন যে 400, আমরা প্লাস 400 350 প্লাস আছি আমরা। আগামীতে আমরা আরো রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন বাড়ানির আমরা খুব চেষ্টা চালাইয়া যাইয়া। আর আমরা যে কমিটিটা আমরা 89 কমিটি রেজিস্ট্রেশন 89, আমরা যে দাবি দয়া আমরা বস্তা হলে হয়ে গেছেন। আমার বাইক না খুব ভালো মানুষ, দাবি দয়া যে চেষ্টা নিশ্চয় আসলে আমার বাইক না আপনারা দাবি দয়া পূরণ করবা। কিন্তু আমরা এই বাইক না সিলেট 6 আসনের যে আমার বাইক না খাজুর গাছ লইয়া খাড়া হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম খাজুর গাছ লইয়া তাই না গইবা। আমরা সবে দোয়া করতাম, আর আমরা যে দাবি দয়া আসা তাই না আমরা দাবি দয়া পূরণ করবা, কোনো চিন্তা করি না জানি। বাইক না রাখিছি, বাইক না আগামীতেও ডাকতাম আশা রাখিয়া। আর খাজুর গাছ তাই যে প্রতীক লইয়া হারাইছেন, তাই অভাবী মানুষ নাই, তার বাপ দাদাও অভাবী নাই। তাই যে সংসদে গেলে তাই তানোর নিজের চিন্তা করবা, এইখানে আমরা কোনো সময় ভাবি না। তাই কোনো সময়
অন্যরে দেওয়ার চিন্তা করবা। তান বাপদাদাও যারা আসলা, যারা দুনিয়াত নাই এখন, মারা গেছেন, আল্লাহ বেশ নসিব করক, তাইনো এইভাবে আগুইয়া গেছে। আর তাইনো এখন তান বাপদাদার হাল ধরছেন, ইনশাআল্লাহ আগুয়ে দরকার। আমরা দোয়া করমু। তাই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলি মামারে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের রাজনৈতিক সমিতির সাধারণ সম্পাদক জনাব শিবির আহমদ ভাই। ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ানগঞ্জ উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের সমর্থনে মত বিনিময় সভায় আজকের সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী আপনার তো অনেকর পরিচিত মুখ, আমার গ্রামের কৃতি সন্তান, উনি আমার সম্পর্কে চাচা। আর আমাদের যে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় আইসইন যে সবার সাথে মত বিনিময় কর্তা দোয়া লইতা, উনি অত্যন্ত আমার অলিবা হিসাবে যে বক্তব্য হইয়া গেছেন, বালা মানুষ, বালা মানুষ। আমি এক্সাম্পল একটা উদাহরণ দিই। আমরা পেশায় রাজমিস্ত্রি, অনেক সবাই রাজমিস্ত্রি, কেউ কন্ট্রাক্টর, কেউ ঠিকাদার, কেউ মিস্ত্রি, এরকম আছি। উনার বাড়িতে 12 মাস, মনে হয় 31 বছর তাই প্রতিদিন পাখার কাম চলে, রাজমিস্ত্রি কাম। উনার আব্বা আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা দাদা খুব ভালো মানুষ আসলা। বর্তমান যুগত যে রাজমিস্ত্রি হল গেলে নাস্তা কেউ করে খাওয়ায় না, আগে কইলেন নাস্তা উস্তা দিতে পারতাম না। তানতানোর বাড়িত আমার জানা মতো আর কি, যত ঠিকাদারে কাম করছেন, প্রতি সপ্তাহে একদিন মুরগোর রুস্ট অথবা মানে গরুর মাংস বুনা লোকে ফুলাও প্রতিদিন থাকতো। ইগু মানে বাস্তব, ইগু গফ নাই। আমরা যতই কাম করছেন, পুরানা একটা ঐতিহ্য আছে। তো উনি খুব আন্তরিক, ব্যক্তিগতভাবে খুব আন্তরিক মানুষ আসলা। ওরা দাদা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর তার ছেলে আমরা মৌলানা ফখরুল ইসলাম সাহেব আপনার তো সামনে আসুন। আমার জানা মতো ওনার লাইফ স্টোরি কোনো জাত বেজালি কিছু দেখছি না। জনসেবামূলক কাজ তাই ছোটমানতেই করিয়া গেছেন। আর এখন যে তার টাকা পয়সার অভাব নাই, যে সরকারেরও রাস্তা টেন্ডার 2 কোটি টাকার 20 লাখ রুজি করতাম, ইটার দেয় তাই এমপিত খারা হয়েছেন না, এগুলো আপনারা পাল্লাও জানেন। কারণ প্রতিদিন তাই অনেক জায়গাত অনুদান দিরা, রাস্তাঘাট এগুলো পাওয়ার আশায় নাই। আলহামদুলিল্লাহ তান যে সম্পদ আছে, সারা লাইফ তান পূর্বপুরুষ খাইলে গরো বইয়া দিন, এখন সারা ব্যবসা স্টপ করিয়া বই রইন, আল্লাহর গুণ শেষ হইতো না, এই পরিমাণ তান সম্পদ আছে। একমাত্র উদ্দেশ্য হইল গিয়া তাই জনসেবা করতা। তার প্রমাণ হইল কি, ঐতিহ্যবাহী প্রাচীন একটা সংগঠন হইল জমিয়তে উলামা ইসলাম। এটা খাঁটি উলামা ইকরামের মাঝে, জমিয়তের মাঝে কোনো বেজাল আপনারা কোনো প্রুফ দেখাইতে পারতেন না, যে কোনো নিউজ জমিয়তর অমুক এমপি প্রার্থী বা অমুক নেতার মাঝে দুর্নীতি, চাঁদাবাজি, ইলা কোনো স্পোর্ট নাই আমার জানা মতো। আমরা এখানে রাজনীতি মুক্ত একটা সংগঠন, জিয়ানগঞ্জ উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। বুট হইল যার যারই আমানত, আপনারা যার যেভাবে ইচ্ছা দিতে পারেন। আমার অনুরোধ হইল কি, আমার গ্রামের একজন চাচা হিসাবে কইয়ার না, একজন ভালো মানুষ হিসাবে কইয়ার, যে আপনার যে চিন্তাধারা করবা। অতীতে তো অনেক নির্বাচনও আইসন গেছেন, এখন হইল 13তম নির্বাচন চলে, অনেক প্রার্থী আইসন গেছেন। আমার জানা মতো আপনারা বাড়িতে একটু চিন্তা করুন জানি আমার কথাগুলা, এবং আমরা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবরে সার্চ করি, বালিশও কল্লা লাগাইয়া চিন্তা করি দেখুন জানি যে উনার যে আচার আচরণ, যে নির্বাচনের আগে কার্যক্রম করিয়া যাইরা, ইগুত আপনি আপনার সিদ্ধান্ত যে গু পাইবা, গভীরভাবে আন্তরিক মমিনে চিন্তা করলে একটা রেজাল্ট পাইবা। আশা করা যায় খাজুর গাছর রেজাল্ট আইব। আর আশা করি দলমত নির্বিশেষে উনার লাগি সবাই দোয়া করতা, যেহেতু আমরা এটা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সংগঠনও তাই এটা মূল্যায়ন করছেন, আইসন সবার দোয়া নেওয়া আইসন, নিশ্চয়ই বালা মানুষ। আর তাঁদের নির্বাচিত করলে আমরা উপকৃত হইব।
আশা করি আর আমরা সংগঠনের বায়তান এটা সুনজর থাকবো ইনশাআল্লাহ। আর এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হোক খেজুর গাছের। সালাম আলাইকুম। ধন্যবাদ শিবির ভাইরে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা যে প্রার্থী যে সংসদ সদস্য তানোর কিছু কথা আমি বলতাম চাই। আর 3 মাস ওর আগ থেকে আমরা দেখি আর কি হয়ে গেছে, 3 মাস থেকে আমি দেখি আর তাই যা মনোহর অনুদান তানোর পকেট থেকে খরচ করি এগুলা দিতে আর কি আনাসে কানাসে আমি দেখি। আর ও আমাদের আব্দুল্লাহ রশিদ আব্দুল্লাহ তাই দেখছি 3 গাড়ি না 4 গাড়ি না 5 গাড়ি ইট দিস। তো ওনারা পকেট থেকে যেহেতু মনে করো যেগুলা খরচ করা আমরা দেখি। আর তুমি সংসদ দাইন এন জীবনে মারিয়া খাইতে না টাকা আমরা মানে খুব উপকার হইব না লাগি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেন আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে খাজুরগাছ মার্কার পদপ্রার্থী জমিয়তুল ইসলামের সমর্থিত পদপ্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের সমর্থনে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত শ্রমিক ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও সদস্যবৃন্দ, আমি প্রথমেই আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড় হয়েছিলাম এবং আপনাদের একটি প্রোগ্রাম ছিল মোস্তফা পার্টি সেন্টারে তৃতীয় তলায়। আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, আপনাদের সাথে কুশল বিনিময় করেছিলাম। আপনারা আমাকে যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং সহযোগিতা করেছেন এবং বিপুল ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছিলেন। এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বদলা দান করুন। আসলে শ্রমিক আমাদের দেশের একটি অবহেলিত এবং বঞ্চিত শ্রেণী। আসলে শ্রমিক যারা তাদের মাধ্যমেই আমাদের কাজগুলো হয়, কিন্তু সমাজের মানুষ তাকে মূল্যায়ন কম করে, আমরা যতটুকু করার প্রয়োজন ছিল তা করে না। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এবং আমরা বলতে চাই, আমরা যেহেতু ইসলামিক দল, আমাদের সংগঠনের নাম জমিয়তুল উলামা ইসলাম, আমাদের এই ইসলামী সংগঠন থেকে জমিয়তুল ইসলাম থেকে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাজুরগাছ মার্কা দিয়ে সিলেট ৬ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন। যদি কোনো ইসলামিক দল নির্বাচনে বিজয়ী হয় তাহলে আমি মনে করি আপনাদের যথার্থ মূল্যায়ন হবে। আপনারা বলবেন কারণ কি? অন্য দল করে না, আপনি করবেন বলে আমাদের কারণ কি? কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের বিনিময়ের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, শ্রমিকের গাম শুকানোর পূর্বে পূর্বে তার হক তাকে আদায় করে দাও, তাকে তার যথার্থ হক তাকে দিয়ে দাও। আমরা তো সেই মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমাদের এই সংগঠন হচ্ছে ইসলামী সংগঠন। আমাদের নবীর এই বাণীর প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের অগাধ শ্রদ্ধা আছে। আমরা চাই আমাদের শ্রমিক ভাইয়েরা যারা সারাদিন কষ্ট করে তার এই শ্রম করেছে, তার গাম জড়িয়েছে, তার যথার্থ হক তাকে দেওয়া হোক এবং তাকে তার যে সম্মান আছে সেই সম্মানটুকু দেওয়া হোক। এই জন্য আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আপনারা আশা রাখতে পারেন, যদি আমাদের হাফিজ ফখরুল ইসলাম সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন, আপনাদের হকের ব্যাপারে কারো কাছে দেওয়া লাগবে না। উনি আপনাদের হক আদায় করার জন্য প্রয়োজনে সংসদ পর্যন্ত লড়বেন ইনশাআল্লাহ। সাথে সাথে একটি কথা বলতে চাই, আমরা অনেক সময় দেখি একজন মানুষ নির্বাচিত হতে হলে তার যে সমস্ত গুণের প্রয়োজন, প্রথমত তিনি একজন ন্যায়পরায়ণ হতে হবে। যদি উনি ন্যায়পরায়ণ না হন তাহলে আপনার এই হকের ব্যাপারে ন্যায় বুঝতে পারবেন না। অত্যন্ত সত্যবাদী হতে হবে, অত্যন্ত স্বচ্ছ হতে হবে, অত্যন্ত মেধাবী হতে হবে, অত্যন্ত বিচক্ষণ হতে হবে এবং ওনার আর্থিক সংকট না থাকার প্রয়োজন। থাকলে উনি আর্থিক সংকটের কারণে অনেক সময় কিছু করা যায় না। আপনারা জানেন আমাদের হাফিজ ফখরুল ইসলাম সাহেব একজন হাফিজে কোরআন, একজন আলিমে দিন এবং সাথে সাথে একজন
জেনারেল শিক্ষায় শিক্ষিত, LLB বর্তমানে অধ্যয়নরত আছেন। উনি অত্যন্ত বিচক্ষণ, সচেতন, সৎ, যোগ্য, সব গুণান্বিত উনি। এবং আরেকটি কথা বলতে চাই, আমরা কারো কাছে যখন কোনো কিছু চাওয়ার পূর্বে আমাদের ইচ্ছা থাকে যে মনের মধ্যে একটা ধারণা নিতে হয় যে উনাকে বললে আমি পাইবো কি পাইবো না। যদি মনে থাকে যে আমি আমার এই ভাইকে বললে আমি টাকা পাইবো না, খরচ পাইবো না, আমার সহযোগিতা পাইবো না, কেউ তার কাছে কোনো কিছু বলে না। যখন উনার ধারণা থাকে যে আপনার ধারণা থাকে যে আমি আব্দুল্লাহ মামুন ভাইকে যদি বলি আমার এই কাজটা করার জন্য, নিশ্চয়ই উনি সহযোগিতা করবেন কি না করবেন তো বলার পরে বুঝতে হবে, কিন্তু আগে এই আশা করেই আসে বলতে হয়। আপনারা দেখেছেন এই বিগত 3 মাস থেকে উনি আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জে বিচরণ করছেন। প্রত্যেক মানুষ তার মন থেকে মন উজাড় করে প্রত্যেকের মনের কথা এই হাফিজ ফখরুল ইসলাম সাহেবের কাছে বলতেছে। কিসের জন্য বলতেছে? মানুষের ধারণা হচ্ছে আমি যদি হাফিজ ফখরুল ইসলাম সাহেবের কাছে আমার এই সুখ দুঃখের কথা বলি, নিশ্চয়ই একটি সমাধান পাবো, আমি এটা সান্ত্বনা পাবো, আমার হাজত হয়তো পূরণ হবে। এই জন্য হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, প্রত্যেক শ্রমজীবী মানুষ, প্রত্যেক পেশার মানুষ হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে গ্রহণ করছে এবং তার কাছে তাদের সুখ দুঃখ, তাদের প্রয়োজন, তাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করছে। এই জন্য আপনারা আজকেও দাওয়াত করেছেন হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে আপনাদের মনের মানুষ মনে করে। আপনারা আরো তো অনেক প্রার্থী আছেন, এখনো হয়তো দাওয়াত করেন নাই, কিন্তু আপনাদের মনে হয়েছে যে হাফিজ ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত একজন হৃদয়ী মানুষ, প্রত্যেক মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, মানুষের সহযোগিতা করতেছেন। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নয়, কোটি কোটি টাকা এই 3 মাসের মধ্যে হাফিজ ফখরুল ইসলাম সাহেব আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তাঘাটের উন্নয়নের জন্য, অসহায় গরিবদের মাঝে এবং বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আপনার বিতরণ করেছেন, অনুদান দিয়েছেন। এটা পুরা বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী সাক্ষী। শুধু নির্বাচনে দাঁড় হওয়ার পরে দিয়েছেন এটা নয়, আপনারা অনেকে জানেন বিগত করোনার সময়, যে সময় নিজের বিবি, নিজের ওয়াইফ, নিজের বউ, স্বামীর যখন করোনা হয় ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে, নিজের ভাইকে ছেড়ে যাচ্ছে, ছেলে বাপকে ছেড়ে যাচ্ছে, সেই কঠিন মুহূর্তে আপনারা অনেকে নেটের মাধ্যমে দেখেছেন যে হাফিজ ফখরুল ইসলাম সাহেব বিয়ানীবাজার গোলাপগঞ্জে টিম তৈরি করেছিলেন। কার বাড়িতে করোনা রোগী আক্রান্ত হয়েছে, তার কিভাবে চিকিৎসা করা যায়, তাকে কিভাবে সুস্থ করে তোলা যায়, তার কিভাবে এই সমস্ত জরুরত পূরণ করা যায়, এবং যে সমস্ত করোনা রোগী আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তাদেরকে কবরস্থানে দাফন কাফনের জন্য উনি একটি টিম তৈরি করেছিলেন। সেই করোনাকালীন সময়েও হাফিজ ফখরুল ইসলাম সাহেব এই মানুষের যে সময় ওয়াইফ স্বামীকে ছেড়ে যাচ্ছে, বাবা ছেলেকে ছেড়ে যাচ্ছে, ভাই ভাইকে ছেড়ে যাচ্ছে, সেই সময় এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের পাশে ছিলেন। এবং বিগত 22-এর বন্যায় যেহেতু উনি সেই সময় কোনো চিন্তাধারাও ছিল না যে উনি নির্বাচনে আসবেন, সিলেট অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে হাফিজ ফখরুল ইসলাম সাহেব বিশেষ টিম তৈরি করে রান্না খাবার, মানুষের জরুরত, ঘর বাড়ি, কিছু বিশাল অঙ্কের একটি অনুদান আমাদের সিলেটের বিভিন্ন অঞ্চলে, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা সহ সারা সিলেট অঞ্চলে ওনার মাধ্যমে নীরবে করা হয়েছে। কিন্তু আপনারা কেউ জানেন, কিন্তু ওনার লোক দেখানোর ইচ্ছা ছিল না, উনি নির্বাচন করার ইচ্ছা ছিল না, ওনার ইচ্ছা ছিল মানুষের খেদমত করা। ঠিক তদুপরি বিগত রমজান মাসে আপনারা দেখেছেন প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে হাফিজ ফখরুল ইসলাম সাহেবের মাধ্যমে আপনার ইফতার বিতরণ করা হয়েছে, হাফিজ ফখরুল ইসলাম সাহেবের মাধ্যমে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে। হাফিজ ফখরুল ইসলাম সাহেব একদিনও কোথাও মানুষের সামনে যান নাই, উনি ব্যবস্থা করেছেন এবং আপনারা আমরা সবাই মিলে এই ইফতারগুলো মানুষের মধ্যে বিতরণ করেছি। এবং হাফিজ ফখরুল ইসলাম সাহেব ঈদের পূর্বে মানুষের ঘরে ঈদের দিনের আনন্দ উপভোগ করার জন্য 5 টাকার বিনিময়ে 1000 টাকার বাজার প্রত্যেক ঘরে 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 প্রত্যেক ইউনিয়নে বিতরণ করেছিলেন। সেই মানবিক মানুষ হচ্ছেন হাফিজ ফখরুল ইসলাম সাহেব, একজন যোগ্য, একজন হাফিজে কোরআন, একজন আলিমে দিন, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, অত্যন্ত মানবী, দরদি, অত্যন্ত বিচক্ষণ এক ব্যক্তি। আমরা মনে করি যদি হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে আপনারা সমর্থন দেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সকলের সহযোগিতা হবে, সকলের পাশে পাবেন এবং আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের জন্য আগামী দিনের একটি উন্নয়নের ছোঁয়া লাগবে আমরা রাখতে পারি। আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আজকে আপনারা যে এই যে আমাদের এই সিলের কথা বলতেছেন, স্থায়ী ক্যাম্পাসের কথা বলতেছেন, উনি শ্রমিকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, অত্যন্ত দরদি। বিগত দিন আমাদের দুবাগ ইউনিয়নে এই যে ঐক্য পরিষদের মাধ্যমে একটি বৈঠক হয়েছিল, প্রত্যেকটি শ্রমিক ঐক্য পরিষদের মাধ্যমে ওনারা অত্যন্ত আবেগী হয়েছে যে ফখরুল ইসলাম ভাইয়ের এই আশাতীত আলোচনা শুনে, বক্তব্য শুনে। যদি তফসিল ঘোষণা না হইতো,
আপনাদের এই প্রোগ্রামটা একটু লেটে হয়ে গেছে, যদি তফসিলের আগে হইতো, কারণ তফসিলের পরে রাজনৈতিক ভাবে এবং নির্বাচনী একটি আইন বিষয় আছে, যে বিষয়ের কারণে অনেক অনুদান দেওয়া যায় না, যদিও ওনার সামর্থ্য থাকে, তারপরেও কিন্তু দেশের আইনের কারণে দিতে পারবেন না। কিন্তু আমরা আশা রাখতে পারি, যারা যেহেতু এটা দেশের আইনের ভিতরে চলে গেছে, যদি উপস্থিত আপনাদেরকে কোনো কিছু নাও করতে পারেন, হাফিজ ফখরুল ইসলাম সাহেবের সামর্থ্য আছে এবং মনও আছে, ওনার হৃদয়ও আছে, এবং বিশেষ করে শ্রমিকদের প্রতি ওনার একটি অগাধ আন্তরিকতা আছে, যেটা আপনারা ইনশাআল্লাহ অতীতে দেখেছেন, আগামীতে ইনশাআল্লাহ পাবেন। আমরা মনে করি আগামী নির্বাচনে আপনারা হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে আপনাদের পক্ষ থেকে আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন, তার চেয়ে আরো বহুগুণ বাড়িয়ে আপনারা সমর্থন করেন, সহযোগিতা করেন। আপনাদের এই অফিসেরও ইনশাআল্লাহ কোনো অসুবিধা থাকবে না, এবং এই যে আপনাদের যে সমস্ত জরুরত আছে, ইনশাআল্লাহ হাফিজ ফখরুল ইসলাম সাহেবের মাধ্যমে এটা পূরণ হবে। কেননা আমরা ওয়াদার রাজনীতি করি না, আমরা ইসলামী সংগঠন করি, আমরা জমিয়তুল উলামা ইসলাম করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো পথে চলি। নবীর কথা হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে ইদা ওয়াদা ওয়াফা, যখন সে ওয়াদা করবে সেটা পূরণ করবে। আপনারা দেখতেছেন অনেক লোক আছে রাজনীতি করতেছে, খালি ওয়াদা করতেছে, কিন্তু কাজের কাজ কিছু করতেছে না। আপনারা দেখতেছেন এই 3 মাস থেকে হাফিজ ফখরুল ইসলাম সাহেব ওয়াদা করতেছেন, সাথে সাথে পূরণ করতেছেন। আপনারা দেখছেন কোটি কোটি টাকার উন্নয়ন উনি করেছেন রাস্তাঘাটে এবং সামাজিকভাবে বিভিন্ন জায়গায়। কিন্তু যেহেতু এখন নির্বাচনী একটি বাধ্যকতা আছে, আপনাদের সাথে এখন বর্তমানে কোনো কিছু ওয়াদা করতে পারবেন না, যেহেতু দেশের আইনের কারণে। কিন্তু আপনারা এটা আশা রাখতে পারেন, যদি হাফিজ ফখরুল ইসলাম সাহেব নির্বাচিত হন, ইনশাল্লাহ আপনাদের যত আশা আছে আপনারা বলবেন, করে নেবেন, ইনশাল্লাহ তা পূরণ হবে। যদি নির্বাচিত আল্লাহর হুকুম না হয়, হন নাও, তারপরেও আপনাদের পাশে থাকবেন, আপনাদের এই আশাগুলো পূরণ করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা অনেকে চিনেন, পরিচিত মুখ, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সাহেব। উনি যখন নির্বাচন খেলেন, উনার যে বুটোর একটা জোয়ার হয়েছে, আপনারা সবার জানা আছিল যে বই প্রতীক আছিল, কিন্তু অন্যান্য প্রায় 8-9 জন প্রার্থী আসলা, কিন্তু উনি জমিয়ত মনোনীত প্রার্থী ছিল, কিন্তু জমিয়তর প্রতীক আসিল না। জমিয়তর বরকতে আলহামদুলিল্লাহ বুট আমরা তো গনতে গনতে বাক্স খালি থাক, আমিও আসলাম গণনাথ, কিন্তু সবাই হিসাব করছে অন্যান্য 2 জনরে, কিন্তু লাস্ট ফিনিশিং দেখা যায় ডবল তাকিও বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা মৌলানা ফখরুল ইসলাম সাহেবও উনার পাশে সব সময় থাকেন, উনার বরকতটা যাতে খেজুর গাছের বেলায় আগামী নির্বাচনও আমরা দেখতাম পারি, সেই আশা রাখি। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন, যার অপেক্ষায় আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, আমাদের বিয়ানীবাজার সিলেট 6 আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের জননেতা জনাব মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শ্রমিক ভাইরা, আপনারা সবকে আমার পক্ষ থেকে জানাই বুক ভরা ভালোবাসা, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা। সত্যি আজকে আমার অনেক আনন্দিত যে আপনাদের সাথে এখানে বসতে পারছি। আপনারা যে আমার যে টাইম দিছেন, এত কষ্ট করিয়া সারাদিন মেহনত করিয়া যে আসছি এখানে যে টাইম দিছেন, আসলে এর বদলতে আমার পক্ষে দোয়া কোনো কিছু সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা সব দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুন। তো আসলে আপনারা জানেন, উলামা একরাম আমার মনোনীত করছেন খেজুর গাছ প্রতীক নিয়া, এইগুলা বিয়ানীবাজারবাসীর সেবার লাগিয়া, মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবার লাগিয়া যখন থেকে আমার মনোনীত করছেন, তখন থেকে আমি এইগুলা বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি যাইয়ার, যেহেতু এটা আমার দায়িত্ব, প্রত্যেকটা সংগঠন যা কিছু আছে আমি সবর লগে সাক্ষাৎ করি, আর শিক্ষা প্রতিষ্ঠান সব ভানো যাইয়ার। একজন ক্যান্ডিডেটের দায়িত্বই লগিয়া প্রত্যেকটা জায়গা যাওয়া, কিতা সমস্যা এগুলো জানা, মানুষের কি সমস্যা সবগুলা জানা, এমনকি সবার কাছে যাইয়ার আমি দোয়া নেওয়ার লাগিয়া, মুরব্বী হলর দোয়া, যুবক হলর দোয়া নেওয়ার লাগি যাইয়ার।
তো যখন যাই আমরা বিভিন্ন জায়গা অনেক কিছু আমরা দেখি, অনেক কষ্ট লাগে। সবচেয়ে বড় কষ্টের যে বিষয় লাগে আপনারা দেখবা যে বর্তমানে যে আমরা যে রাস্তার যে বেহাল দশা, এই রাস্তার কারণে অনেক মানুষ অনেক কষ্টর, অনেক ড্রাইভার ভাই সকল আমার আছেন, তারা আমরা যখন যে ভাই আমরা সারাদিন ড্রাইভিং করিয়া যখন বাড়িতে যাই আমাদের হাতে ব্যথা করে। অনেক যাত্রীরা আছেন যে আমরা গাড়িতে বসাত, গাড়ির যে জাকুনির কারণে অনেকের মাথাত লাগিয়া যায়, হাতে লাগিয়া যায়, অনেক কষ্ট করেন। অনেক অসুস্থ রোগীরা আছে, তারা এই যে জাকুনির কারণে চিৎকার করে। এমনকি আমার মা বোনরা আছেন যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী, তারা যে এই রাস্তা দিয়ে চলাচল করে, তাদের যে কত কষ্ট হয় এগুলো ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। ঠিক তেমনিভাবে আমরা যখন নদীর তীরবর্তী এলাকায় যখন যাই, যাওয়ার পরে গিয়া আরো বেশি কষ্ট লাগে। নদীর পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করে, তারা অনেক কষ্ট নিয়ে বসবাস করে। অনেক মানুষ আছে তারার ঘর বাড়ি সব নদীর নিচে গিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোনো কিছু রয়েছে না, সব নদীর তীরে বিলীন হয়ে গেছে গিয়া। এমনকি এখনো কিছু মানুষ নদীর পাড়ে বসবাস করে, একদম রিক্স নিয়া রাত্রে যে তার এখানে থাকে, সকালে উঠিয়া তার যে গড়টা পাইব কিনা না সন্দেহ আছে। তারপরে গরিব মানুষ অসহায় অপারগ হইয়া এই ঘরে বসবাস করে। আবার অনেক মানুষ আছে গড় বাড়ি হারাই একবারে নিঃস্ব, এখন কোনো কিছু নাই, অন্যর বাড়িতে গিয়া থাকে, হয়তো কোনো ভাড়াতে গিয়া থাকে আমরা দেখি। আর এমনকি যখন বিভিন্ন গ্রাম অঞ্চলে যাই তখন গিয়া দেখি অনেক মানুষের একটা বালা ঘর নাই, সেটটা দেওয়াল নাই। এই যে ঠান্ডার মাঝে গিয়া তার ঘরে গিয়ে অটোমেটিক ঠান্ডা বাতাস ঢুকের। এমনকি অনেক বাড়িতে এরকম আছে, অনেক অসুস্থ রোগীরা আছেন, তারা টাকার ভাবে চিকিৎসা করাইতে পারেন না, চিৎকার করে ঘরের মধ্যে। এমন বালা বালা স্টুডেন্ট সকল আছেন, টাকার ভাবে তারা পড়তে পারেন না। অনেক সমস্যা। এই সমস্যাগুলোর কারণ কি? এই সমস্যাগুলোর কারণ হইল গিয়ে আমরা যে প্রতিহিংসামূলক রাজনীতি, এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ। যদি আমরা এই দীর্ঘ 54 বছর অনেক আমরা ভোট দিয়ে আইছি, অনেক এমপি মন্ত্রীর ভোট দিছি, দিয়ে আমরা এমপি মন্ত্রী বানাইছি, কিন্তু তারা যদি সঠিকভাবে আমাদের বাজেটগুলো যদি বিতরণ করতো, তাহলে আজ রাস্তার এই বেহাল দশা হইল ননে, আমরা শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা হইল ননে। আপনার চিকিৎসা খাতে যান, সরকারি চিকিৎসা নামে আছে, কোনো কিছু নাই। একজন গরিব মানুষ যদি বেমার পড়ে, সরকারি চিকিৎসা বলতে কোনো কিছু নাই, সব প্রাইভেট করা লাগে। আপনারা গিয়া সরকারি যে চিকিৎসার জান গিয়া সব কিছু পাইননি, আমরা কোনো কিছু পাই না, আমরা পর্যাপ্ত পরিমাণ কোনো কিছু পাইয়ান না, সব জায়গার দুর্নীতি। এই দুর্নীতিগুলা রুখতে হইলে গিয়া আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনও একজন যোগ্য আমানতদার মানুষ দিতে হইব। আমি যেভাবে আপনার সামনে আজকে আইছি, ঠিক তেমনি ভাবে আমার আরো ভাই সকল আছেন রাজনীতির মাঠও, আপনারা তারাই লইয়া বইবা, সার্চ করবা, প্রত্যেক বাইরে লইয়া বা দরকার। আমরার মাঝে সেই আমানতদার, সেই বিশ্বাসী, তার পক্ষে আপনারা সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। আমি আপনাদের কইতাম না যে আমারে ভোট দিলাক্কা, এটা ঠিক নাই। ভোট একটু হইল গিয়া আমানত, মূল্যবান একটা জিনিস। এই ভোট সম্পর্কে কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবা আপনারে যে আপনার আমানত আপনি হারে দিছেন। তাই আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যাচাই বাছাই করবা, প্রত্যেক বাইরে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্রেন দিছেন, বিবেক দিছেন, আপনারা বিবেচনা করিয়া ভোট দিবা। এবং আপনারা যদি একজন বালা মানুষের ভোট দেন, আমানতদার মানুষের যদি ভোট দেন, আপনার ভোটে মানুষ সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলো যদি সঠিকভাবে কাজে লাগায়, তাহলে এর দ্বারা আপনি দুনিয়াতেও ফায়দা হইব, আপনার মরার পরেও ফায়দা পাইবা, দুইটা ফায়দা হইব। দুনিয়াতে ফায়দা হইব গিয়ে এই বালা মানুষ দ্বারা যত ধরনের কাজ হইব, আপনি তো নিজে দুনিয়াতে উপভোগ করে যাইবা। গিয়া রাস্তা যদি চালায়, আপনি বালা রাস্তা চলতে পারবা, শিক্ষা প্রতিষ্ঠান যদি দেয়, আপনার হোটেল গিয়া বালা পড়তে পারবা। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ভোট দেওয়ার কিছু সময় পরে বা কিছুদিন পরে আমরা অনেকের মৃত্যু হয়ে যায় গিয়া। কিন্তু আমরা যারে প্রতিনিধি বানাইছি, যদি তার হায়াত থাকে কমসে কম 5 বছর থাকে, এই 5 বছর এই মানুষটা যত বালা কাজ করবো, আমরা যদি মরিও যাই, আমরার খবরও এই বালা কাজের সবগুলা সদকায়ে জারিয়া হিসেবে যাইব। সেখানে না আমরা এই বালা মানুষের ভোট দিয়ে আমরা মরছি। আর যদি আমরা অযোগ্য মানুষের ভোট দেই, খেয়ানতদার মানুষের ভোট দেই, যে গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খাইলায়, আমাদের বাজেটগুলা সঠিকভাবে বিতরণ করে না, তারা যদি আমরা ভোট দেই, তার এই খেয়ানতদার ব্যক্তি সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলা সঠিকভাবে কাজে লাগাইতো না। আমরা যে রাস্তার যে বেহাল দশা এইভাবে রইব, চিকিৎসার লাগি গরিব মানুষের খান্দের এইভাবে খান্দিতে থাকবো, ভালো ভালো স্টুডেন্ট লেখাপড়া করতে পারতো না। এই যত ধরনের অপকর্ম হবে মানুষটা, যত গুণ হইব, সব একটা গুনার অংশীদার আমরা হইমু। এমনকি আমরা যদি মরিয়েও যাই, এই মানুষের যতদিন এই অপকর্ম করিয়া যাইব, মরার পরে কিন্তু এই গুনার বাঘ একটা আমরা পাইমু। তাই আপনারা সচেতন হইয়া আপনারা একজন আমানতদার ব্যক্তি দিকে আপনারা ভোট দিবা, ইনশাল্লাহ আমি আশা রাখি।
আর বিশেষ করিয়া আপনার উদ্দেশ্য হইতে চাই যে আমার যে শ্রমিক ভাই হল আছেন, আপনারা যে কষ্ট করেন সারাটা দিন, আমি দেখি যে ভাই হল ঠান্ডা হোক আর গরম হোক, আপনারা সব সময় যে কষ্ট করেন, বড় বড় বিল্ডিং বানাইন, এত কষ্ট অনেক বাইর আমি দেখছি হাতগুলা খারাপ হয়ে যায় গিয়া এই যে সিমেন্টের কারণে, অনেক বাইর পাও আঙ্গুল খারাপ হয়ে যায়, অনেক সমস্যা হয় দেখছি। অনেক কষ্ট করিয়া সারা দিন মেহনত করিয়া আপনারা যে টাকাগুলা রুজি করেন, আবার কয়দিন পরে পরে শোনা যায় যে ভাই হলে কিছু টাকা তুলরা, বলে কি তো হয়েছে এখানে তুলন, বলে আমরা এক ভাই বেমার পড়ে গেছে, এত যে আপনার তোর বড় দিল ও তুরা ইনকামর তেন আপনারা দেখা যায় কদিন পরে পরে আবার টাকা তুলরা, কি তো হয়েছে, বলে আমার এক ভাই বোনের বিয়া। আপনারা বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করে যাইরা, আপনার তোর যদিও এগুলা অল্প হয়, আসলে আপনি তো ছোট করার লাগে কইয়ান না, হয়তো আপনারা কেউ 1000 টাকা 1500 টাকা 2000 টাকার উপরে তো কামান যায় না। যারা আমার ভাই হলে কাজ করেন, ঠিকাদার সাহেব হলে হয়তো একটু বেশি কামাইবা, কিন্তু যারা বেশি যুগালি কন্যানি বা রোজে যারা করেন, রোজ হয়তো হাইয়েস্ট 2000 উপরে হইতো না বা 1500 এর উপরে হইতো না। এই অল্প টাকা তো নয়, আপনারা যে মানুষের সেবা করেন, একজন ভাই যদি বেমার পড়ে তার পাশে দাঁড়াইন, আপনারা এর দ্বারা প্রমাণ পায় যে আপনার তোর দিল অনেক বড় দিল। আপনার তোর আপনার যে টাকাগুলা, এই টাকাগুলো হইল গিয়া হালাল, কোনো সন্দেহ নাই। আপনারা আপনার তোরে দুর্বল ভাববা না, দুর্বল ভাববা না, আপনারা কোনো সময় দুর্বল ভাববা না। হয়তো কেউ হাজার হাজার কোটি টাকা বানাই লিছেন, বড় বড় বিল্ডিং বানাইছেন, বড় গাড়ি চলরা, হয়তো দেখক কা গিয়া তারিতা হারাম, বুঝছেন নি, সবর নাই, কিছু কিছু মানুষ আছে। কিন্তু আপনার তোর যে টাকা, এই টাকার কোনো সন্দেহ নাই আপনার তোর টাকা হালাল। আপনারা যদি কম টাকাও যদি হয় না হালাল টাকা, আপনারা সবসময় নমাজ পড়ি আল্লাহ কাছে দোয়া করবা, আপনার তোর দোয়া আল্লাহ কবুল করবা। আপনার তোর যে এই পরিশ্রম করিয়া দিলা, পরিশ্রমের টাকা যদি কেউ সন্দেহ করে, আমার মনে হয় তার ইমান রইতো না। আপনার তোর টাকাগুলা হালাল, আলহামদুলিল্লাহ। তো আপনার তোর প্রতি অনুরোধ করি, আর আপনারা বিশেষ করে নমাজের প্রতি খেয়াল রাখবা। অনেক সময় তো আমরা দেখি না, আমার ভাই অকল খামো যখন তখন ড্রেস বালা থাকে না, একটু চেঞ্জ করিয়া যদি আপনি যদি অনুভব পড়তে পারেন, কোনো সমস্যা নাই, পড়তে পারবা। একটু যদি পানি লাগাইন থাকে বা সিমেন্ট লাগাইন থাকে, সমস্যা নাই। আপনার এগুলো পবিত্র, আপনি ও জায়গায় নমাজ পড়তে পারবা, তাই নমাজের প্রতি আপনার খেয়াল রাখবা। আর আপনার তোর যে অবদান, এগুলো অবদানের কথা, আমি এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এগুলো কার অবদান? এই বিল্ডিং কে বানাইছে? আপনারা বানাইছেন। আপনারা যদি একজন ইউনিয়ন চেয়ারম্যান বানাইন, ইউনিয়ন চেয়ারম্যান এখানে গিয়া বইন ইউনিয়ন অফিসে, এগুলো কে বানাইছে? আপনারা বানাইছেন। একজন যদি পার্লামেন্ট মেম্বার বানাই দেন, এমপি বানাই দেন, এমপি কে এখানে বইবা, পার্লামেন্টের সংসদে বইবা, এই সংসদটা কে বানাইছে? আপনারা বানাইছেন। এগুলো আপনার অবদান। তাই আপনারা আপনার কোনো সময় দুর্বল ভাববা না। যেন যত বড় সেক্টরে যাক্কা, ডাক্তার ইঞ্জিনিয়ার যেন যতই যাক্কা, তাই তো গিয়া বইতই বইয়া, যেন গিয়া বইবা, এই অবদান আপনার অবকাঠামো আপনার অবদান আছে। সেও যে কইতে পারত না যে আমি ডাক্তার বনে গেছি, শ্রমিকসকলের অবদান নাই, এগুলা কোনো কেউ অস্বীকার করতে পারত না। সব জায়গাত আপনার অবদান আছে। এমনকি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তাই যান গিয়া খানো রইবা, একটা গড় রইবা নানি, এই গড় একটা আসমান তো নাইছেনি, এটা আপনারা বানাইয়া দিচ্ছেন, আপনার অবদান। তাই আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনার অবদান আছে। আপনারা আপনার দুর্বল ভাববা না। ভাই আমার কইছেন যে আমরা গরিব, আপনারা গরিব কেমন? আপনার ওই লাগে সবচেয়ে ধনী, আপনার হাত পাওয়াল্লাহ দিছে, আপনার টাকা যদিও কম হয়, আপনারা টাকা এগুলা হালাল, আপনারা সবচেয়ে বড় ধনী। আপনারা ঠিক আছে নানি? এখন আপনারা দুর্বল ভাববা না। হারামর 1000 কোটি টাকা তোরে, হালালর 1 টাকা বালা আপনারা জানিয়ে রাখবা। আর এমনকি শুধু আমি নাই, আপনাদের সম্মান করতাম যে আমি করিয়ার এটা নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে শ্রমিকরা আপনি ইজ্জত করতে হইব, সম্মান দিতে হইব। তার প্রমাণ আছে, অনেক অনেক হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমার ভাইয়া কইছেন যে শ্রমিকর গাম শুকানির আগে তার টাকা দিলাইতে হইব। এটা আমাদের রাসূল সম্মান দেখাইয়া দিয়েছেন যে শ্রমিককে সম্মান করতে হইব। অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গা বিল্ডিং বানাইন, বড় বানাইয়া বাজারও গিয়া দেখি আমার ভাই অকল প্রেশান। আমি তো আমরা গিয়া দেখি যে ভাই কি তো হয়েছে, বলে সারা সপ্তাহ কাম করিয়া মালিকে টেকা দিছেন না। তখন গিয়া এই যে যুগালি ভাইরা আসেন বা যে ঠিকাদার ভাই আসেন, তেন অনেক প্রেশান তখন। অনেক মানুষ তার ডেইলি রুজে রুজে কাম করিয়া সাপ্তাহিক বাজার গিয়া সামানগুলা নিত, সবজি লইব, একটু মাছ লইব, হালকা মানসে, কিন্তু আওগুলা পারেন না। ওই যে সমস্ত মালিকরা আপনারা কাম করাইয়া আমার ভাই তোর আপনার টেকা দিন না টাইম মতো, আপনার তো অনুরোধ করিয়ার আপনারা রাসূলের হাদিস বলিয়া যাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে শ্রমিকর গাম শুকানির আগে আপনি টেকা দিলাইতা। যেহেতু আমরা একটা ইত্তেফাক হয়ে যায় গিয়া, যার খাম বানাই তার লগে যে প্রতি সাপ্তাহিক আপনি টেকা দিবা,
তা আপনি সাপ্তাহিক এটা মানিয়া চলা লাগবো, প্রতি বাইরে সাপ্তাহিক আর মান্থলি হোক আপনার টাকাগুলা দিলেই বা আপনি অনুরোধ করিয়ার এই মানুষগুলার যদি আপনার টাকা টেয়া রাখেন, এই যে সারা দিন রাত কাম করিয়া ঠান্ডার মাঝে আপনারা অনেক মালিক সকল আছেন যে টাকা টেয়া রাখেন, আপনারা মনে করেন না যেন যে আপনারা জয় গেছেন গিয়া আপনারা দুনিয়া আখিরাতে বরবাদ হইবা, আমি কইম ইনশাআল্লাহ। আর অনেক সময় দেখি অনেক মালিক সকলে তো টাকা মারিয়াও খাইলেন বা ইকলর অনেক জায়গাতে আমি দেখছি অনেক বিল্ডিং ও টাকা হাঁটি যায়, আপনার তো উৎসাহ করে দিয়ার আপনি হয়তো মনত করা আপনি গরিব মানুষের টাকা মারিয়া শ্রমিক বা ইকলর টাকা মারিয়া খাইয়া আপনি নিজের বরমত করা, কিন্তু আপনি মরার পরেও আপনি জাহান্নাম দিতার কোনো সেকেন্ড লাগতো না, আপনি জাহান্ন যাইবা। সেগুলো আপনি তোর হক গারে আপনি তোর যে মাথার গাম পাও ফেলে আপনার যে মেহনত করা এগুলো আপনি তোর হক অনেক জায়গায় আটকাইয়া রাখেন। তাই আমি অনুরোধ করিয়ার প্রত্যেকটা যারা গড় বানাইন বা বিভিন্ন আপনারা ব্যাংক অফিস যেটা বানাইন আপনারা শ্রমিকরে সম্মান দিবা। শ্রমিক বাই যদি না থাকতো তাহলে কি আমরা যারা বড় বড় বিল্ডিং বানাইলা আলিশান বিল্ডিং বানাইয়া রইলা এগুলা রইতে পারলা না অনেক, তাই শ্রমিক বাইর কারণে রইলা। তাই আমি অনুরোধ করিয়া সবে আমরা শ্রমিককে ইজ্জত দিবা আর আপনারা আমরা আলিম উলামার পাশে দাঁড়াইবা। আমরা জানি সব ইসলামপ্রিয় মানুষ, আপনারা আলিম উলামারে ভালোবাসেন নাই আপনার সবে। এর প্রমাণ হইল গিয়ে আমি দেখছি বিভিন্ন সময় আমার শ্রমিক ভাই সকল আছেন অনেক সময় মেসাবর মসজিদের টিফিন যায় আমরা দেখি, তো অনেক ধনী ধনী গর্তনও যায় বালা যায় খারাপ হইয়ান না, কিন্তু দেখা যায় যে অনেক ভাই শ্রমিক তাই কাম করিয়া এরা কিন্তু দেখা যায় একদিন আগে 2 দিন আগে পেরেশান বলে কিন্তু একদিন 2 দিন আগে পেরেশান বলে কি তো হয়েছে বলে আজকে আমার মাদ্রাসার মেসাবর খানি মসজিদের মেসাবর খানি কিভাবে সুন্দর করে খাওয়াই তা সবসময় পেরেশান তখন। তো আপনারা আসলে সব সময় আপনার পাশে আসুন, আমি আশা রাখি আপনারা দীর্ঘ 54 বছর অনেক অনেক ভোট দিচ্ছেন, আপনারা একটা বার আমরা সুযোগ দেখা আমরা কোনোখানে ওয়াদা করি না যে আমরা যদি ভোট দেন আপনারা আমরা আপনার বিল্ডিং বানাইয়া দিলাইমু এই সিরিকটা ঠিক করে দিলাইমু, এগুলা মিথ্যা ওয়াদা প্রতিশ্রুতির রাজনীতি করা হারাম। আমরাও রাজনীতি করা তাইছি যে রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, যে রাজনীতি সাহাবা একরাম করছেন, সততার রাজনীতি আমানতদারিতার রাজনীতি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি, ও রাজনীতি আমরা করার লাগিয়ে আইছি। তাই ভাইয়েরা যদি আপনারা আমরা সুযোগ দেন আমরা একটা জিনিস আদা করতে পারবো, আমরা সরকার তুলে যে বাজেটগুলো নিয়ে আইমু এই বাজেটের খেয়ানত করতাম না ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেক্টরে যার যে একটা হক আমরা দিব, আপনার তো শ্রমজীবী বাইকলর যে হক আমরা এটা দিব ইনশাআল্লাহ। এমনকি আপনারা কইছেন যে সরকারিভাবে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে গিয়া কিন্তু কোনো কিছু আন না, কিন্তু সরকারিভাবে যদি কোনো ক্লাব রেজিস্ট্রেশন হয়ে যায় এই ক্লাবে সরকার থেকে নিয়ম আইতো তা আওয়াল লাগে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবা আমার যা সম্ভব দেওয়ার। আমি যদি আল্লাহ বিজয় করে দেন আমি আপনার পাশে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো থাকার লাগে ইনশাআল্লাহ। আপনি তো সুখে দুঃখে সবসময় আমার পাশে পাইবা। এই যে রাজনীতির মাঠও আইসি এর লাগি না, রাজনীতির ইলেকশন যদি শেষ হয়ে যায় তারপরে গিয়ে আপনারা আমার লগে যোগাযোগ করবা, দেখবা আমার কোথায় কাজে মিল আছে কিনা না, ইলেকশন হইব হার জিত হইব কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে সমস্যাগুলা হইরা এগুলা কোনো বড় সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি আপনার উপরে যে উঠার লাগে যে কষ্ট আর অনেক মুরব্বী করা কষ্ট আর আসলে নিচে একটা জায়গা হইলে আমরা মনে করি আপনার ভালো হইব, একটা বড় জায়গার দরকার। আপনারা মানুষের সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়ে দিলা আপনার একটা অফিস থাকতো না, এটা মানা যায় না, কোনো সময় মানা যায় না। তো এটা আমরা চাই হইতো। আর আপনারা জানেন সরকারের তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো কিছু আমার পক্ষ থেকে যদি দেওয়ার যদি আমার খেয়ালও থাকে দেওয়ার, কিন্তু আমি এটা বলা আমার দ্বারা এগুলো দেশ বিরোধী হয়ে যাবো গিয়া, যেহেতু সরকারি একটা ল আছে আইন আছে, আমরা সরকারের আইন যে সবে সম্মান করি না সম্মান করি। আর আপনারা যে একটা তুলিয়া ধরছেন তুলিয়া ধরবা সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরলে হয়তো আমি একজন এখন ঘোষণা করতে পারি না সরকারি ল ভাবে, কিন্তু অনেক দয়ালু মানুষ সকল আছে অনেক দয়াবান মানুষ আছে এটা শুনিয়া আপনার কোনো ব্যবস্থা করিয়া দিলেই পারেন ইনশাআল্লাহ। তাই আপনারা যে আইবা তানিটা তুলিয়া ধরবা। আর আসলে আপনারা অত টাইম দিয়েছেন যে সারাদিন মেহনত করিয়া, আসলে আমি আপনার এই অবদান কোনোদিন বলতাম না, সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের লাগি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুকা, এবং খামর সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখুকা। আর আমরা অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবকে জান্নাতের উচ্চ মুকাম দান করুকা। আমরা যারা জীবিত আছি আমরা সবের সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলার তৌফিক দান করুকা। আপনারা সবাই আমার লাগি দোয়া করবা, কেননা আমি আগে কইছি আপনাদের টাকা হালাল, আপনার তো যারা হালাল খায় তারা দোয়া কবুল হয়। আপনারা যে হালাল টাকা এগুলা কোনো সন্দেহ নাই, আপনারা যদি নামাজ পড়িয়া দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তোর দোয়া কবুল করবা। আপনারা আমার লাগি ও দোয়া করবা আমি যেন সততার রাজনীতি করতে পারি, আমানতদারিতার রাজনীতি করতে পারি, গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি, এই দোয়া করবা তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সব আবারও আমার পক্ষ থেকে জাযাকুমুল্লাহ
দোয়া রাখিয়া আমি সব ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে। এবারে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আলাই ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আজকের জরুরি সভার কার্যালয়ে সম্মানিত প্রধান অতিথি সাহেব, আদুরগাছ মার্কা, সিলেট ৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে জনাব ফখরুল ইসলাম সাহেব ও আমার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মামুন ভাই ও আমার বিয়ানীবাজার উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পদবী কার্যালয়ের অসাধারণ সম্পাদক হল, আপনার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এত সময় যে আপনারা সবাই বক্তৃতা দিছে, আমার পাশে মৌলানা জনাব ফখরুল ইসলাম সাহেব, উনি জমিয়তের প্রার্থী হিসাবে মনোনীত খেজুরগাছ মার্কায় এই সিলেট ৬-এর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে দাঁড় হইছেন। আমরা যদি তানকে সৎ, যোগ্য ও ভালো মানুষ মনে করি, তাহলে ইনশাল্লাহ আমরা ফখরুল ইসলাম ভাইকে খেজুরগাছ মার্কায় আমাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা বাংলাদেশ সংসদ ভবনে আমরা ভাইকে দেখতে চাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, ভাইকে এই ধরনের উৎসাহ আমরা দেই না, তবুও দিতে চাই যে উনি একটা আশা ভরসা নিয়া, উনি একজন আলিম মানুষ, দ্বীনি আলিম এবং সৎ, যোগ্য, মহা বড় একটা আন্তরিকতার মানুষ এবং খুব বড় একজন দার্মিক মানুষ। আমরা গত ৩ মাস থেকে দেখতেছি উনি যে পরিমাণ দান দক্ষিণা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী মানুষকে দিয়ে আসছেন। আমরা মোবাইলে এবং আমাদের চৌকেও দেখছি। এই ধরনের মানুষ আমার চৌকে এখন পর্যন্ত আমার লাগছে না। উনি কি ধরনের বড় আত্মার মানুষ, এটা আপনারা উনাকে দেখতে পাচ্ছেন। উনি বা চাইতেও বোঝা যায় উনির মনের মাঝে বড় একটা মায়া মহব্বত এবং গরিব দুঃখী মানুষের লাগে উনি সাহায্য সহায়তা করার একটা মনোভাব আছে। আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন আমাদের এই সমিতির সিঁড়ি বা বিল্ডিং, এটা বিল্ডিং তো আমরা নাই, আমরা একটা বাড়াটিয়া এখানেও আমরা রাখছি। আমরা প্রথমে একটা সমিতির কার্যালয় বা অফিস করলাম বিয়ানীবাজার মুফাসসিল মার্কেট। এই গড়ের হাফ তাকে আরো কম আছিল। তো আমরা আস্তে আস্তে জনসংখ্যা বাড়ার কারণে আমরা এখান থেকে বারোইয়া, আমরা বিয়ানীবাজার অত্র এলাকার মধ্যে কোনো বিল্ডিং পাই না। আমরা ওইটা কোনো রকম ইয়া ওখানে অফিস করছি। এখন দিনে দিনে আবার আমরা সদস্যগণ বাড়িতরা, এখন ওই যে আমার ভাইগণ বলেছেন যে ৩০০ আপ আরো উপরে আমরা আরো সদস্যগণ ভর্তি হওয়ার এখানে আইতরা, কিন্তু আমরা ভর্তি করি না, কারণ আমরা জায়গা দিতাম পারি না। এটা আমরা অনেক খোঁজ খবর নেওয়ার যে আমরা যদি নিচে বা অন্য কোনো পৌরসভার আশপাশে কোনো গাঁও গ্রামের বা বাজার এলাকার মধ্যে কোনো বাড়িয়ালিও কোনো একটা গড় পাই, তাহলে আমরা ওখানে নিয়ে যাই, কিন্তু আমরা পাইতেছি না। এখানে লেগে আমরা খুব দুঃখিত। আর আমি মাননীয় সংসদ সদস্য জনাব মৌলানা ফখরুল ইসলাম ভাইকে উদ্দেশ্য করে বলতেছি
আপনিও যেটা বলেছেন সরকারি আইন ঠিক আছে, এটা আমরা মেনে নিব। আমার এই সমিতি যারা আছি আমরা, আমি সহ আমার যত কন্ট্রাক্টর বা ঠিকাদার ভাই বা আমাদের যুগালি হোক আর মেস্তরি হোক দিনমজুর, আমরা যত রুজি করি না কেন, কিন্তু আমরা রুজি করি আর হালাল খাই, আর কিন্তু আমরা এদের মধ্যে সবার আয় বরকত নাই। যাও আনি আজকে যদি আমরা খাম খাজো যাই, পরের দিন যদি কোনো অসুবিধার কারণে বেমার আদার ফ্রি যায়, তাহলে আমরা পরের দিন কোনো আর হানি নাই। আমরা খুব দরিদ্র মানুষ। এই ব্যাপারে আমাদের এই যে রাজমিস্ত্রি ভাইরা প্রায় তারা অসুখ বিসুখ পড়ে, বেমার আজার পড়ে, তারা ফ্যামিলিও বেমার আজার পড়ে, বা কেউ মারা গেল, আমরা কি করব? আমরা সরকার থেকে কোনো অনুদান পাই না, বা বড় কোনো পয়সা আলা লোকেরও আমরা কাছে যাইতাম পারি না। আমরা কার্যকারী কমিটি বা আমরা সাধারণ সদস্যর মাঝে বইয়া আমরা একটা মিটিং করিয়া আমরা যে বিপদ আপদ পড়ই, আপনারা তো জানরা, আপনারা কইসই না, আমরা বেশ ধরনের কোনো সাহায্য করতাম পারি না। হয়তো 5-7 হাজার, 10,000 আমরা একটা অনুদান করিয়া আমার এই ক্ষতিগ্রস্ত সদস্যরে দিয়ে আমরা একটা টাকা দিই, দিয়াও উনির মনরে আমরা পুরোমর্ত জয় করতাম পারি না, তবে ওটা আমরা অনুভব করতাম পারি যে আমার এই বাইরে আমরা কিছু না কিছু একটা টাকা দিয়া তারে একটা সাহায্য করছি। এটা আল্লাহ রব্বুল আলমিনে তাই দেখরা আমরা সামর্থ্য অনুযায়ী। আর বিপদাপদ সবসময় আমরা থাকে। আমরা একটা দারিদ্র ফাউন্ড আছে, এই ফাউন্ডে যেমন কোনো টাকা নাই। ও কথা বলতে একটু আগে দেখছি আমরা অ্যাকাউন্টও একটা অ্যাকাউন্ট উত্তরা ব্যাংক খুঁজলাম আমরা, 25,800 কত টাকা আছে, 888 না 80 ওলা। আর আমরা সেই আর যে উত্তরা ব্যাংক থেকে আমি খোলামেলা মাতি, আর এই অ্যাকাউন্টটা আমরা অগ্রণী না পুবালি ব্যাংক অ্যাকাউন্ট, পুবালি ব্যাংক সেই আর আমরা অ্যাকাউন্টটা করতাম। আমরা রাতও আরো প্রায় 14,000 আছে, আমরা এগুলো রাখেন না। সেই আর যে যদি এটা আমরা উড্ড করিয়া পুবালি ব্যাংক করিলা, এতে আমরা একসাথে ও টাকাগুলো জমা দিব। আর আমরা দরিদ্র একটা ফাউন্ড আছে, আমরা ঠিকাদার বাইরা, কন্ট্রাক্টর বাইরা ডালাই যে সময় খরচ সাত মালিক হলোর বাড়ির, ওই সময় যার যার তৌফিক অনুমান 500 থেকে 1,000 টাকা আমরা একটা দারিদ্র ফাউন্ড আছে, এই ফাউন্ডে আমরা টাকাগুলা আনিয়া দেই। আমরা এই টাকা থেকে আসলে আবার কোনো টাকা আমরা কোনো সদস্যরে দিছি না। আমরা এখনো আমরা পকেট তাকিয়া আমরা দিয়া সাহায্য তো করিয়ার, কিন্তু সাইয়ার যে আমরা যে ক্যাশ ফাউন্ড আছে এটা দেখারে নীল করার কাম নাই। আমরা যত সময় পারি এই টাকাগুলা আমার সদস্য ভাইগুলো বা যারা তারা ক্ষতিগ্রস্ত আছে তারা আমরা দিমু। যে সময় পারতাম না অন্তাকে দিমু। এখন আপনার কাছে আমার অনেক অনেক ভাই ইনতে আবদার করছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনিও যে যেটা তুলিয়া ধরছেন ওটাও ঠিক আছে। এরপরেও আপনার কাছে আমরা দাবি, আপনি দানবীর মহা একজন দানশীল ব্যক্তি, আপনার আত্মা অনেক বড়, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের আপনি চরম বন্ধু। আপনি সংসদে দাঁড়াইছেন, আমরা আপনার লাগি সবাই দোয়া করব আল্লাহ রব্বুল আলমিনে যেন আপনার মকসুদটা পুরা করেন। আর আমরা দোয়া করি আর আপনি যেন সংসদে গিয়া আপনি মৌলানা সাহেব গিয়া ওখানে আমরা লাগে কাম করবা, সংসদে আপনারা দেখতাম চাই, আমরা দিকে আপনি খেয়াল নিবা। আমরা গরিব গুড়া মানুষ, আমরা খেটে কাজ করে খাই, আমরা শ্রমিক, আমরা তাকে নিচের মানুষ আর নাই। এইটাও আপনার কাছে আমার দাবি যে যদি কোনো সুযোগ সহযোগিতা আপনি এর মধ্যেও আপনি করতে পারেন, তাহলে বিনীতভাবে অনুরোধ করিয়া জনাব আপনি আমরা এই তহবিলে পারলে যা পারেন একটু সাহায্য সহায়তা করবেন। আর আপনার লাগে আমরা সবার দোয়া রইল। আমি আপনার আমার সকল সদস্যবৃন্দকে বিশেষ করে অনুরোধ করে জানাইয়া বুট হইল গিয়া আপনার মহামূল্যবান একজন মানুষের
অধিকার আপনারা সবে বিবেক বিবেচনা করবেন। সত্যি কথা, আমাদের এই ফখরুল ভাই অভাবী নাই। উনিকে আল্লাহ অনেক ধন সম্পদ টাকা পয়সা দিচ্ছেন। আমরা এটা বিশ্বাস করি যে উনি সংসদে গেলে সরকার থেকে যে বরাদ্দ আইব, যে টাকা আইব, আশা করি এই টাকাগুলা উনির হাতে নিবেন না, উনি যে যে দরকারে টাকাগুলো আইবে উনি এই দরকারে খরচ করবেন। আমি ইনশাল্লাহ আমি এই ব্যাপারে পুরা একটা আল্লাহর উপরে ভরসা করি। আমার মনের মাঝে আমি একটা বোধ দিচ্ছি। আশা করি আপনারা সবে মনের মাঝে চিন্তা করিয়া যে কোন জায়গাতে আমরা বুটটা দিলে আমরা বুটটা খাজো লাগবো, আমরা ওগুলা সৎ যোগ্য ও ভালো মনের একজন মানুষকে যেন আমরা বুট দিতে পারি। আর ভাই আমরা এখানে আইসুন বলিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ জানাইয়া। ভাই অনেক কষ্ট করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেবের দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হবে। এবারে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমরা যে উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে আল্লাহ মাঠে ময়দানে বিচরণ করছি, আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সব কিছু জানেন। ইয়া আল্লাহ আপনি দ্বীন ইসলাম আর হাওয়ারে চালু করে দাও। ইয়া আল্লাহ আপনি বুদ্ধিরে খতম করে দাও। ইয়া আল্লাহ আমরা শ্রমিক ভাই ইয়া আল্লাহ সারাদিন পরিশ্রম করিয়া ইয়া আল্লাহ হালাল রুজির অন্বেষণে ইয়া আল্লাহ জীবিকার নির্বাহের উদ্দেশ্যে ইয়া আল্লাহ বাচ্চাদের খাওয়ানোর উদ্দেশ্যে, মা বাবারে খাওয়ানোর উদ্দেশ্যে ইয়া আল্লাহ ফ্যামিলির রোজগার লাগে ইয়া আল্লাহ সারাদিন পরিশ্রম করুন। ইয়া আল্লাহ তোমার শরীরে আল্লাহ সুস্থতা দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার শরীরের মধ্যে সুস্থতা দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার শক্তি বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ তোমার নেককার বাড়াইয়া দেও। তাদের রোজগার মধ্যে খয়র বরকত দান করে দেও। ইয়া আল্লাহ আজকে যেখানে উপস্থিত হয়েছে ইয়া আল্লাহ তোমার ইয়া আল্লাহ আপনার উত্তম বদলা দান করো। ইয়া আল্লাহ আমরা ফখরুল ভাই সাহেবের কামিয়াব ফরমাও। ইয়া আল্লাহ হাজুর বছর ইয়া আল্লাহ আপনি বিজয় দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা বেশি নেক আমল করার তৌফিক দাও। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. সারা জায়গাত বই দরকার, পুরা সিন্নির ব্যবস্থা আছে।